আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবিকায়াবলস সংবাদ শিরোনাম। কর ব্যবস্থাপনা দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিদেশি সহায়তায় নির্ভরতা কমিয়ে রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের উৎস খোঁজার আহ্বান। মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচলে কঠোর অবস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন। চালু হল নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। গণ অভ্যুত্থানের পর জেল পালানো ৬৯০ বন্দী এখনও পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক। দেশের কারাগারে ধারণ ক্ষমতা ৪৫,০০০ থাকলেও আছে দ্বিগুণেরও বেশি। ঢাকা দিল্লি বাণিজ্য অগ্রগতি দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ভূমিকা রাখবে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের আশা। একসাথে কাজ করতে আগ্রহী এফবিসিসিআই। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল মনে করেন বাণিজ্যমন্ত্রী। বেড়েছে কিছু সবজির দাম, সারের পর্যাপ্ত মজুদের পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। বিদেশিদের প্রেসক্রিপশনে ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে যুক্ত হয় তরুণরা। অভিযোগ, নুরুল হক নূরের ৬ মাসের শাসনামলে সরকারকে পুরোপুরি ব্যর্থ বলছেন গোলাম পরওয়ার। এবং রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব। আল কায়দা ইস্যুতে জাতিসংঘের রিপোর্ট ফ্যাসিবাদের প্রোপাগান্ডা মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবিকায়াবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মানুষ যাতে স্বেচ্ছায় কর দেয় সেই পরিবেশ নিশ্চিতে কর ব্যবস্থাপনা ও আদায় পদ্ধতি সহজ, দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে তিনি বলেন, একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানের সক্ষম ব্যক্তিদের শনাক্ত করে তাদের করের আওতায় আনতে হবে। তাছাড়া বিদেশি সহায়তায় নির্ভরতা ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেবে বলেও মনে করেন তিনি। তাই রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের উৎস খুঁজে বের করার কথা বলেন তারেক রহমান। রিপোর্ট করছেন মইনুল হাসান। ভারপ্রাপ্ত সচিব অভ্যন্তরীণ সম্পদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়োজনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন ২০২৬-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় রাজস্ব কর্মকর্তারা তাদের নানা পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। উই ওয়ান্ট রিফর্ম এবং ডিফর্ম, এই দুটার মধ্যে হেয়ারলাইন ডিফারেন্স আছে। গত বছর আন্দোলনের এক পর্যায়ে দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো। প্রতি ১০০ টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র ২১ পয়সা। আমাদের লজিস্টিক সাপোর্টস এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজস্ব বিভাগের সংস্কার নিয়ে কর্মকর্তাদের উদ্বেগের কোনো কারণ নেই। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরো দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। সরকার প্রধান বলেন, এনবিআর এর কর্মকর্তাদের সাফল্যের উপরই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা অনেকাংশে নির্ভরশীল। অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার ইস্যুতে এনবিআর এর আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি।
বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এমন বাস্তবতায় সমস্যা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো বিষয় সম্পর্কে সুস্পষ্ট নলেজ থাকাটা বোধহয় এখন অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, একটি ভালো রাজস্ব ব্যবস্থা এমন হওয়া দরকার যেখানে মানুষ কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি বলেন, কর প্রদান পদ্ধতি যথাসম্ভব দুর্নীতি ও হয়রানিমুক্ত এবং সহজ করা দরকার। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরও শক্তিশালী করা প্রয়োজন। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। পরে অতিথিদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব সম্মেলনের বিভিন্ন স্টল ও মিউজিয়াম ঘুরে দেখেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মধ্যে 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি খাতে সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় এই রেইনকোট বিতরণ করা হচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন সরকার প্রধান। এ সময় শ্রমিকদের খোঁজ খবর নেন তিনি। তারেক রহমান বলেন, সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, মানবিক ও সামাজিক যে কোনো উদ্যোগে বেসরকারি খাতকে সার্বিক সহায়তা দেবে সরকার। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এমন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ 10,000, শেভরন বাংলাদেশ 5,000 ও পান্ডু ঘর গ্রুপ 5,000 রেইনকোট দেবে। চা শ্রমিকদের পক্ষ থেকে এই উদ্যোগে প্রধানমন্ত্রী এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। শ্রমিকরা চা পাতা উপহার দেন তারেক রহমানকে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যে চা শ্রমিকদের এই কাজ করতে গেলে তাদের সত্যিকার অর্থে বৃষ্টি থেকে নিরাপদ রাখা, যাতে অসুখ বিসুখ কম হয় এবং তারা যাতে সুস্থ থাকতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু উনি ওই দিন দিক নির্দেশনা দেওয়ার কারণেই সবার সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি। পর্যায়ক্রমে যাতে সকল শ্রমিককেই একটি রেইনকোট দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী যে 20,000 পাওয়া গেছে, সেই 20,000 আমরা আগামীকালকে বা পরশুর মাঝেই প্রতিটি চা বাগানে এমপি সাহেবদের তত্ত্বাবধানে শ্রমিকদের সংগঠন আছে, তাদের মাধ্যমে আমরা চা শ্রমিকদের মাঝে সরাসরি বিতরণ করব। মহাসড়কে 3 চাকার যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম উদ্বোধন করে তিনি একথা বলেন। এআই ক্যামেরা ব্যবহারে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশাবাদী মন্ত্রী। সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর 19টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে সুফল মিলছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু করছে সরকার। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির মাধ্যমে অটোফাইন সিস্টেমে মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরবে। দুর্ঘটনা রোধে মহাসড়কে কোনো প্রকার 3 হুইলার চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। এআই প্রযুক্তি বাস্তবায়নের ফলে সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে
এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর সহ দেশের প্রধান শহরগুলোতে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। বাসের চালক থেকে শুরু করে সুপারভাইজার, হেল্পার সবাই নারী। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলবে 14টি পিঙ্ক বাস। উদ্বোধনের পর সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত রীতিমতো এক যুদ্ধ। প্রতিনিয়ত ভিড় ঠেলে বাসে ওঠা সহ নানা হয়রানির শিকার হতে হয় নারীদের। এসব ভোগান্তির থেকে মুক্তি দিতে বিশেষ পিঙ্ক বাস সেবা চালু করেছে সরকার। এরই মধ্যে 14টি বাসের জন্য 14 জন নারী চালক এবং 25 জন নারী কন্ডাক্টরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। একজন নারী হয়ে আরেকটা নারীকে খুব নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং নিয়ে আসার যে ব্যাপারটা খুবই আনন্দদায়ক। যদি আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা আছে তারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের চ্যালেঞ্জটা অনেক কমে চলে আসবে। কর্মজীবী নারীরা যাতায়াত করতে গিয়ে যে সীমাহীন ভোগান্তির শিকার হন তা লাঘবে গোলাপি বাস চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় এই সেবা শুরু হয়েছে। প্রতিদিন রাজধানী ও বড় শহরগুলোতে যাতায়াত করা বিপুল সংখ্যক কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্টের পর কারাগার থেকে 690 জন বন্দী পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। এর মধ্যে 166 জনের কোনো তথ্য নেই কারা কর্তৃপক্ষের কাছে। রাজধানীতে কারা সদর দফতরের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা 45,000 হলেও বর্তমানে কয়েদির সংখ্যা 98,000। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক 9 জঙ্গির মধ্যে 3 জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। মনির হোসেন তপুর রিপোর্ট। কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের পর গেল 2 বছর ধরে দেশের কারাগারগুলোর সংস্কার, বন্দীদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষণ সহ নানা উদ্যোগের বিষয়ে জানাতে বকশীবাজারে কারা সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, দেশের 75টি কারাগারে 98,000 বন্দী আছে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি। বর্তমানে যারা কারাগারে কাজ করছেন সেই তুলনায় আরও 4 থেকে 5 গুণ বন্দী কাজ করার সুযোগ চায় বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে 2200 বন্দীর মধ্যে এখনও প্রায় 700 বন্দী পলাতক। গায়েব 166 বন্দীর নথিও নেই। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না নরসিংদী কারাগারের। বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। ধারণ ক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে, তবে চেষ্টা করা হচ্ছে তাদের আলাদা রাখার। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম, বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সে ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন, এটি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এই প্রবণতা কমে এসেছে, তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন দলের স্থায়ী কমিটিতে নতুন যুক্ত হওয়া 4 সদস্য। প্রধানের জিয়াউদ্দিনের শহীদ রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলে তারা। স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, বিএনপির দর্শনকে সামনে রেখে দেশ গড়বে বর্তমান সরকার। আরেক স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ফিরে পেয়েছে ভোটাধিকার। স্থায়ী কমিটির অন্য সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, শহীদ জিয়া 3 বছরে যা করেছেন তারেক রহমান তার থেকে বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ জানান, বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক, সেই ধারা অব্যাহত থাকবে। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতা কর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখব। দলের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব, আমরা সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন সফররত ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দল। এফবিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার কথা জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর টানাপোড়েনে পড়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, ব্যাহত হয় দুদেশের ব্যবসা বাণিজ্য। এমন বাস্তবতায় বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে একদিনের সফরে বাংলাদেশে আসে ভারতের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর প্রতিনিধি দল। সংক্ষিপ্ত সফরে ভারতের প্রতিনিধি দল বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠনের সাথে। দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিআইআই এর প্রতিনিধি দল জানায়, বাংলাদেশের সাথে G2G বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় সংগঠনটি। সুপারিশ করেন বাণিজ্যিক টাস্কফোর্স গঠনের। দুটো সরকার যখন দেখবে যে দু দেশের বিজনেস কমিউনিটি টাস্কফোর্স হয়েছে, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, প্রস্তাব নিয়ে আসছে, ইট ক্রিয়েটস আ পজিটিভ অ্যাটমসফিয়ার। আমরা খুব পেশেন্ট লিসেনিং পেয়েছি। আমরা দেশেও যখন কথা বলি, ডেফিনেটলি আমাদের গভর্নমেন্টের সাথে, এখানকার গভর্নমেন্টের সাথে ওরা দুজনেরাই আমাদের বক্তব্য শোনেন। বাণিজ্য বাড়াতে ভারতের উদ্যোগকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। শুল্কায়ন সহ বাণিজ্যিক বাধা দূর করতে সিআইআই এর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক। দুদেশের বাণিজ্য বৃদ্ধিতে মানে অশুল্ক বাধা যেগুলো আছে, যেগুলো অনেক সময় আমরা পলিটিক্যালি কানেক্টেডও বলে থাকি, সো এই বাধাগুলো দূর করার ক্ষেত্রে তারাও তাদের সরকারের উপরে মানে চাপ প্রয়োগ না বলে আমি বলি যে তারা মানে আলোচনাটা আরেকটু মানে জোরদার করবেন, যাতে করে এই অশুল্ক বাধাটা দূর হয়। এ সময় অবকাঠামো, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করার কথা জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, মৌসুম শেষের কারণে কিছু সবজির দাম বেড়েছে, এর ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলে দাবি করছেন কৃষিমন্ত্রী। তিনি জানান, বর্ষা মৌসুমে কাঁচা মরিচ, টমেটো, আদা আমদানি বন্ধে আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিরোধী দলে থাকলে জিনিসপত্রের দাম বাড়াকে অযৌক্তিক মনে হলেও সরকারে এলে সেটি হয়ে যায় যৌক্তিক। এখনও তেমনটাই দেখা যাচ্ছে। বাজারে ৮০ টাকার কমে সবজি মিলছে না। কৃষিমন্ত্রী বলছেন, তিনি নিজেও বাজার করেন। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা। আমি প্রত্যেকদিন বাজারে যাই, আমার গাড়িতে একটা ব্যাগ সব সময় থাকে। আসেন আপনি এই মুহূর্তে কৃষি পণ্যের যে দাম আছে, এটা রেনি সিজনে বিশেষ করে ভেজিটেবল উৎপাদন করা খুব সহজ কাজ না।
আর যেই দামটা আছে আপনার দৃষ্টিতে এখন বললে তো সাংবাদিকদের, আপনারাও সাংবাদিক, কত টাকা দাম আছে? 80 টাকা, 100 টাকা, এই তো এইটাই তো একটা কৃষক 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না, ব্যাটারও তো ফ্যাট আছে। কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের সংকট নেই, এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা যাতে আমদানি করতে না হয় সেই উদ্যোগ নিয়েছে সরকার। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সাপ্লাস আছি আমরা অনেক। এটা প্ল্যান ওয়াইজ ষড়যন্ত্রের অংশ। এটা এগ্রিকালচার কান্ট্রি, কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি, প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। এদিকে বাণিজ্য মন্ত্রী বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে কিছু জিনিসের দাম বেড়েছে। আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। বাজারে সবজি আপনার 60 থেকে 80 টাকা কেজি, এটা কি আপনি স্থিতিশীল বলছেন? না ভাই, আপনার একটা জিনিস বুঝতে হবে যে সবজিটা হলো শীতের উৎপাদন। আপনি যদি অফ সিজনে গিয়ে বলেন এখন আমাকে আম এনে দেন 40 টাকা কেজিতে, এটা যাকে বলবেন তার প্রতি আপনি সুবিচার করবেন না। এর আগে সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী। তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন। দুদেশের স্বার্থেই বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো করা উচিত বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রী। দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন, এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। সীমান্ত হাট চালুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তখন আপনাকে এই ফলাফলটা বলতে পারবো। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় বিদেশিদের প্রেসক্রিপশনে তরুণরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে দুর্নীতিতে যুক্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রাজধানীর সেটআপ মিলনায়তনে এক সংলাপে তিনি এই মন্তব্য করেন। এ সময় রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর গুরুত্ব দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর সেটআপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ CGS আয়োজিত অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বে রাজনীতিতে নারী ও তরুণ শীর্ষক সেমিনারে জুলাই গণ অভ্যুত্থানের তরুণদের ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। বিভিন্ন বৈঠকে আমি কয়েকজন নারীকে শুধু রাখছি, ব্যাপারটা কি শুধু এটাই নাকি নারীরা, তরুণরা আসলে তাদের মতামত দেওয়ার মতন, প্রভাব রাখার মতন জায়গায় পৌঁছাতে পারছে? মেয়ে যদি তুমি বাইরে যাও তাহলে দুটো জিনিস, তুমি শারীরিকভাবে আক্রান্ত হবা অথবা তুমি বাইরে গেলে তুমি চারিত্রিকভাবে আক্রান্ত হবা। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সমান যোগ্যতা সম্পূর্ণ হলেও নারীদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করা হয়। সমান যোগ্যতা সম্পন্ন হলেও একজন নারীকে বেসরকারি খাতে চাকরি দেওয়া হয় না, কারণ সে কদিন পরে বিয়ে করবে, প্রেগনেন্ট হবে, তাকে প্রেগন্যান্সি লিভ দিতে হবে উইথ পে। এজন্য অসংখ্য এমপ্লয়ার তারা নারীদেরকে নেয় না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, জুলাই পরবর্তী সময়ে কয়েকজন তরুণ ক্ষমতার রাজনীতি করেছে এবং বিদেশি প্রেসক্রিপশনে ক্যাবিনেট গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিযোগ তুলে ধরে তিনি বলেন, সে সময় গুটি কয়েক তরুণকে সামনে তুলে ধরা হলেও বাকিদের এড়িয়ে যাওয়া হয়েছে। যারা উপদেষ্টা হয়েছে এরা যদি উপদেষ্টা না হয়ে বাইরে থেকে প্রেসার গ্রুপ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতো, সংস্কারের প্রশ্নে আওয়াজ তুলতো, আন্দোলনকারী তরুণদের থেকে একটা প্রতিনিধি প্রত্যেক দলকে দিতে হবে। বক্তারা বলেন, নারী ও তরুণরা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের অনেকে এখন রাজনীতির মূলধারার বাইরে। জেমস হামিম, ATN বাংলা, ঢাকা। জনগণের কাছে প্রতিশ্রুতি রক্ষায় বিগত 6 মাসের শাসনামলে সরকার পুরোপুরি ব্যর্থ, এমন অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সরকারের অন্যতম ব্যর্থতা। একই সঙ্গে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট কাটাতেও সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও নির্যাতন বৃদ্ধি, সীমান্ত হত্যা এবং সীমান্তবর্তী এলাকায় পুশিন ঠেকাতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের আবারও সক্রিয় ও পুনর্বাসন করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে সরকার দৃশ্যমান কিছু করতে পারেনি উল্লেখ করে পরবার বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠায় ভিতরে ভিতরে সরকার কাজ করছে। গণমাধ্যম জনগণের কাছে সরকারের সব ব্যর্থতা তুলে ধরছে না বলেও অভিযোগ করেন তিনি। সরকারের প্রথম 6 মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম দ্বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে না পারা। জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের রায় কার্যকর তো করেইনি, বরং সেই গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারের সাথে চুক্তি করে আওয়ামী লীগ সরকার সংকটের 12টা বাজিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে তিনি বলেন, 3 লাখ রোহিঙ্গার সংখ্যা নিয়ে সম্প্রতি মিয়ানমারের দেয়া তথ্যে বিভ্রাট আছে বলে দেশটির রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। বাংলাদেশে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের রিপোর্ট ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা হতে পারে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 12 লাখেরও বেশি। তবে সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে 7 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য যাচাই বাছাই করে মাত্র 3 লাখ শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে কথা বলতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনা হয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউকিয়াও সোয়েমোয়েকে। আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে যে তথ্য দিয়েছে মিয়ানমার তা সঠিক নয়। আলোচনা হয়েছে যে মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। আমাদের সাথে কথা হয়েছে, মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জাতিসংঘের হস্তক্ষেপে বহুপক্ষীয় চুক্তির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন করা হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার এই দফায় দ্বিপক্ষীয় চুক্তি করায় সমস্যা আরও ঘনীভূত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকার দ্বিপক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রিট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, আমরা সবসময় বলছি। এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার নেটওয়ার্ক গড়ে উঠছে বলে দেয়া তথ্যের সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নাই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান শামা ওবায়েদ। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দুর্নীতি দমন কমিশনে নিয়োগ পাওয়া নতুন চেয়ারম্যান ও 2 কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেছেন। কাল থেকে অফিস শুরু করবেন বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। সচিবালয় থেকে ফিরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন তিনি। দীর্ঘ 5.5 মাস অভিভাবকহীন থাকা দুদকে নতুন কমিশন আসায় কাজের গতি ফিরবে বলে জানিয়েছেন তিনি। এর আগে সোমবার রাতে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে 3 সদস্যের কমিশনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনের অপর 2 সদস্য হলেন জাহাঙ্গীর আলম খান ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত 3 মার্চ পদত্যাগ করে মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বাধীন 3 সদস্যের কমিশন। তার প্রায় 5.5 মাস পরে দায়িত্ব নিল বিচারপতি AKM আসাদুজ্জামান নেতৃত্বাধীন নতুন কমিশন। বুধবার সকালে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হবে নতুন কমিশন। গতকালকে গেজেট হয়েছে, আমাদের এখানে চেয়ারম্যান এবং 2 জন কমিশনারকে সরকার নিয়োগ দিয়েছে। আগামীকাল থেকে নতুন যাত্রা শুরু হবে দুদকের এবং আপনারা যেরকম প্রত্যাশা করেন সেটার প্রত্যাশা পূরণ হবে। এবার অর্থ সংবাদ।
শতাধিক প্রতিষ্ঠান ও হাজারো চাকরি প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল নেক্সট জবস ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নজরুল কাউসার চৌধুরী। এ সময় তিনি চাকরি প্রার্থীদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতা উন্নয়নের প্রতি জোর দেন। আয়োজনটিতে 750 পদের বিপরীতে 2500 প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেন এবং অনেকেই চাকরির প্রস্তাব পান। আয়োজনটিতে অভিজ্ঞ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা ও উন্মুক্ত নেটওয়ার্কিংয়ের সুযোগ পান তরুণরা। এ সময় নেক্সট জবস লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান উপস্থিত ছিলেন। HSBC এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2026 আয়োজনের ঘোষণা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি রপ্তানিকারকদের অবদানের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ডসের আয়োজন। এতে নমিনেশন ফর্ম পূরণের মাধ্যমে বছরের সেরা রপ্তানিকারক হিসেবে 4 ক্যাটাগরিতে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ডসের বিস্তারিত তুলে ধরা হয়। HSBC বাংলাদেশের সিইও মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডসের প্রাক্তন বিজয়ী প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও সিইও আস্থান খান চৌধুরী, ওয়েলকাস সেমির সিইও ও প্রেসিডেন্ট এনায়েতুর রহমান, উর্বি গ্রুপের ডিরেক্টর ও সিইও আসিফ আশরাফ তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর সায়াব আহমেদ। HSBC বাংলাদেশের সিইও মোহাম্মদ মাহবুব রহমান বলেন, এই অ্যাওয়ার্ডটি সেই অগ্রণী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করে যারা বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের পরিচয় নতুনভাবে গঠন করছে। এতে অংশ নিতে নেই কোনো এন্ট্রি ফি এবং HSBCর গ্রাহক না হয়েও আবেদন করা যাবে বলে জানান HSBCর বাংলাদেশের কান্ট্রি হেড অব কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার। বাণিজ্য মন্ত্রণালয় ও ব্রিটিশ হাই কমিশনের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় অংশ নেওয়ার আবেদনের শেষ সময় 20 সেপ্টেম্বর। গুলশান ইউথ ক্লাবের আয়োজনে আবারও শুরু হচ্ছে ক্লাব ভিত্তিক দেশের অন্যতম বড় ক্রীড়া উৎসব উল্লাস 2026 ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট সিজন 2। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সমন্বয় সভায় আয়োজক প্রতিষ্ঠান গুলশান ইউথ ক্লাব আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার সূচি ঘোষণা করে। আগামী 30 অক্টোবর থেকে শুরু হয়ে 8 দিনব্যাপী এই উৎসব চলবে 7 নভেম্বর পর্যন্ত। এবার ক্রিকেট, ফুটবল, গলফ, টেনিস, বাস্কেটবল, সাঁতার, দাবা ও ম্যারাথন সহ মোট 14টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব সহ দেশের শীর্ষস্থানীয় 21টি ক্লাব এতে অংশ নিচ্ছে। সভায় উপস্থিত ছিলেন গুলশান ইউথ ক্লাব লিমিটেডের সভাপতি ডক্টর ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল ও উল্লাস 2026 আয়োজক কমিটির চেয়ারম্যান মাহাদি হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ইফফাত আমবারিন জয়া এবং আমির আলী মুস্তফা। এছাড়াও স্পোর্টস কোঅর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কোঅর্ডিনেটর অজয় কুমার কুন্ডু সভায় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তার দল PTI এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। দলের পক্ষ থেকে জানানো হয়, ইমরানের সুচিকিৎসার জন্য 48 ঘন্টার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকবেন। ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া 73 বছর বয়সী ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে। 2022 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করে আসছে তার দল। গত বছর ইমরান খানের ছেলেরা তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছিলেন। কারাগারে থাকার সময় ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে বলে জানায় তার আইনজীবীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 10 দিনের আলটিমেটাম দিয়েছে ভারতের তরুণদের নতুন সংগঠন ককরোচ জনতা পার্টি। বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টি CJP সমর্থক জনাফ মাফিকে নিজ বাড়িতে হামলা করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে এমন সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। দলের মুখপাত্র
আশুতোষ রাঙ্কা নিহতের পরিবারের সাথে দেখা করে পুলিশের ভূমিকার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। জানান 10 দিনের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হলে জেলা প্রশাসনিক কার্যালয়ে ঘেরাও সহ রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। এর আগে পশ্চিমবঙ্গ থেকে মুসলিম দমন ও সিজেপিকে শায়েস্তা করতে গুন্ডা আইন প্রয়োগ করা হবে এমন মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর থেকেই বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ও বিরোধী মতের মানুষদের ধরপাকড় ও মারধর করে বিজেপি কর্মীরা। এসব ঘটনায় মুখ্যমন্ত্রীকে দায়ী করছে সিজেপি। আরে খেলার খবর। ডারউইনে ইতিহাস গড়ার পর এবার ম্যাকাইতে শান্ত মিরাজরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট খেলতে কুইন্সল্যান্ডের শহরটিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। স্টেডিয়ামটির আসন সংখ্যা 10,000। ডারউইনে হারের পর সিরিজ বাঁচাতে ম্যাকাই টেস্ট অস্ট্রেলিয়ার জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটি ঘিরে অস্ট্রেলিয়ানদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। এর মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব সাধারণ টিকিট বিক্রি হয়ে গেছে। অলিম্পিক গেমস থেকে পদক জয়কে প্রাধান্য দিচ্ছে বর্তমান সরকার। এটিএন বাংলার সাথে সাক্ষাৎকারে এমনটাই জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী। তিনি আরও জানান, নতুন করে স্পোর্টসের মাধ্যমে শুধু প্রতিভা অন্বেষণ নয়, বছর জুড়েই যেন তারা প্রশিক্ষণের মধ্যে থাকতে পারে সেই কর্মসূচিও হাতে নিয়েছে সরকার। পরগার মানের রিপোর্ট। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। প্রতিভা অন্বেষণের জন্য চালু করেছে নতুন করে স্পোর্টস মাঠ উদ্ধার কার্যক্রমও হাতে নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরী জানান, সরকারের উদ্দেশ্য হলো অলিম্পিকে পদক জয়। আমাদের আর্চারি, শুটিং, তাইকোন্ডো, তারপরে আপনার ফেন্সিং, জিমন্যাস্টিক্স, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা উনি আমাদের মূল টার্গেটটা কিন্তু আমরা অলিম্পিকে পদক জয় লাভ করা। আগামী 4 থেকে 17 নভেম্বর ঢাকায় বসবে সাব ফুটবল চ্যাম্পিয়নশিপের 15তম আসর। 2003 সালের পর কখনোই সাব শিরোপা জেতেনি লাল সবুজের দল। জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী জানান, দীর্ঘ 23 বছর পর আবারও সাব শিরোপার জয়ের লক্ষ্য তাদের। এবার একটা ভালো টিম আছে, হামজা চৌধুরীর মতো স্টার প্লেয়াররা আছে। তা নতুন ফরেন কোচ অলরেডি নিয়োগ হয়েছে জার্মান। সো আমরা আশা করছি ওনার নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ এবার সাফ জিতবে, এটা আমাদের আশা। সাফল্য পেতে ক্রীড়াঙ্গনে সরকার যে বৈপ্লবিক পরিকল্পনা করেছে তা বাস্তবায়ন করাটাই হলো জাতীয় ক্রীড়া পরিষদের মূল লক্ষ্য। মূল কাজ হচ্ছে যে তৃণমূল থেকে ক্রীড়াবিদ বা ট্যালেন্টগুলোকে নিয়ে এসে তাদেরকে সারা বছর ট্রেনিংয়ের মধ্যে রাখা। ক্রীড়াঙ্গনে পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে সরকার। জাহেদ পারভেজ চৌধুরী জানান, জাতীয় স্টেডিয়াম ঘিরে স্পোর্টস হাব তৈরির পরিকল্পনা আছে তাদের। এছাড়া স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে মোবাইল কোর্টও চালু করেছে সরকার। পরাগ রহমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কর ব্যবস্থাপনা, দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিদেশি সহায়তায় নির্ভরতা কমিয়ে রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের উৎস খোঁজার আহ্বান। মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলে কঠোর অবস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন। চালু হলো নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। গণঅভ্যুত্থানের পর জেল পালানো 690 বন্দী এখনও পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক। দেশের কারাগারে ধারণ ক্ষমতা 45,000 থাকলেও আছে দ্বিগুণেরও বেশি। ঢাকা দিল্লি বাণিজ্য অগ্রগতি দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ভূমিকা রাখবে। ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের আশা, একসাথে কাজ করতে আগ্রহী FBCCI। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল মনে করেন বাণিজ্যমন্ত্রী। বেড়েছে কিছু সবজির দাম। সারের পর্যাপ্ত মজুদের পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। বিদেশিদের প্রেসক্রিপশনে ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে যুক্ত হয় তরুণরা। অভিযোগ, নুরুল হক নূরের 6 মাসের শাসনামলে সরকারকে পুরোপুরি ব্যর্থ বলছেন গোলাম পরওয়ার।
এবং রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব, আল কায়দা ইস্যুতে জাতিসংঘের রিপোর্ট ফ্যাসিবাদের প্রোপাগান্ডা মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।